শেখ হাসিনাকে ফেরাতে নোট ভার্বালের মাধ্যমে চিঠি দেয়া হবে ভারতকে, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারপোলে পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু। আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, ফের বললেন প্রধান উপদেষ্টা। ভোটের আগে আনসারের জন্য কেনা হচ্ছে 17,000 শটগান। কোটি ৭৬ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি। প্রবাসীদের ভোটের জন্য বাড়ল নিবন্ধনের মেয়াদ, চালু হলো নতুন অ্যাপ। আধিপত্য বা দলীয় কোন্দল থেকে পল্লবীতে যুবদল নেতা হত্যা, বলছে পুলিশ। এখনো গ্রেপ্তার নেই। গেল 10 মাসে রাজধানীতে 198 খুন। ম্যাচ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। রাত 8টায় ভারতের মুখোমুখি বাংলাদেশ। জয় দিয়েই এশিয়ান বাছাই পর্ব শেষ করতে চান হামজারা। খেলা দেখবে। আমাদের দেশ নিয়ে তো আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো যে আমাদের দেশ ভালো করবে, আগাবে। অনেক ভালো লাগতেছে, ইনশাআল্লাহ জিতবো আমরা। জিতবে। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে এখন ইন্টারপোলের দণ্ডাদেশের পরোয়ানা জারির আবেদন করা হবে, যে প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। দুপুরে ট্রাইব্যুনালে কথা জানান প্রসিকিউটর গাজী MH তামিম। রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রায়ের কপি নয় বরং ভার্বাল নোটের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার। ইমদাদুল আজাদের প্রতিবেদনে বিস্তারিত। শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় দেয়া বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি। যদিও ট্রাইব্যুনাল 2-এ গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর গাজী MH তামিম সাংবাদিকদের জানান, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর কারাগারে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে। আসামিরা পলাতক আছেন, তারা যদি 30 দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন, তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন, সেটা হলো যে এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে, এটা কার্যকারিতার জন্য। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এখন ইন্টারপোলে দণ্ডাদেশের পরোয়ানা জারির আবেদন করা হবে, যে প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানানো হয়। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারের সহায়ক হবে বলেও জানান তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা নির্ধারণ করবে সরকার। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রায়ের কপি নয় বরং শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিতে নোট ভার্বাল পাঠাতে পারে ঢাকা। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনভেস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। এতে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও মহিলা উদ্যোক্তাদের জন্য একটি সামাজিক ব্যবসা তহবিলের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আলোচনা করেন। এ সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
জাতীয় নির্বাচনের আগে পুলিশের জন্য 40,000 বডি ক্যাম্প কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এখন শুধুমাত্র সংবেদনশীল এলাকায় সীমিত আকারে বডি ক্যাম্প কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, ভোটের আগে আনসারের জন্য 17,000 শটগান কেনা হচ্ছে। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধায় পুলিশের জন্য কেনার কথা ছিল 40,000 বডি ক্যামেরা। তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। 40,000 বডি ক্যাম কেনার কথা বলা হলেও সে সংখ্যা কমিয়ে শুধুমাত্র স্পর্শকাতর জায়গার জন্য বডি ক্যাম কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। এদিকে নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। সচিবালয়ে সভা শেষে অর্থ উপদেষ্টা একথা জানান। এছাড়া চাহিদা থাকায় 1 লাখ ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় 17,000 ওদের শটগান কিনতে হবে আনসার বিটিভির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইস্যু হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। এদিকে রোজার আগে চাল গম আমদানি করা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় বলে জানান অর্থ উপদেষ্টা। রোজার আগেই সে চাল গম এগুলো আনছে আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। IMF সরকারের সার্বিক কাজে মোটামুটি সন্তুষ্ট উল্লেখ করে নতুন কোনো শর্ত দেয়নি বলেও জানান উপদেষ্টা। এগুলো তো লজিক্যাল কনক্লুশন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আমরা করতে পারবো না। আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য কিংবা দলীয় কোন্দল থেকেই রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এই ঘটনায় এখনো কোনো মামলা না হলেও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া উইং। ব্রিফিংয়ে জানানো হয়েছে, রাজধানীতে চলতি বছরে প্রথম 10 মাসে 198 জন খুন হয়েছে। এদিকে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীতে বাড়ছে আতঙ্ক। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও মূল আসামিরা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হোসেন। সোমবার পল্লবীর সি ব্লকে একটি দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বা দলীয় কুন্দল থেকে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার ঠিক কয়েকদিন আগে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মামুনকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে। সেখানেও উঠে আসে আন্ডারওয়ার্ল্ডের আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম। শুধু এই দুইটি ঘটনা নয়, এই বছরের প্রথম 10 মাসে খোদ রাজধানীতে 198টি হত্যার ঘটনা ঘটেছে। বিশ্লেষণ করে দেখা যায় অধিকাংশ হত্যার পেছনে রাজনৈতিক মতবিরোধ, আধিপত্য বিস্তার ও মাদক কারবার জড়িত। হত্যার ঘটনার পর ঠিকই তৎপর হয় পুলিশ, গ্রেপ্তার হয় আসামিও। তবে হত্যার পেছনের কলকাঠি নাড়া ব্যক্তিরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। রাজধানীতে আমাদের গত 10 মাসের হিসাবে গড়ে আপনার 20টার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি। আমরা কিন্তু বেশিরভাগ ঘটনায় কিন্তু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, 2-1টা ব্যতিক্রম ছাড়া। সেগুলোও কিন্তু আমরা তদন্ত চলমান রেখেছি। বিস্তারিত অনুসন্ধান করে দেখছি এখানে ঘটনার উদ্দেশ্যটা কি, কারা কারা জড়িত ছিল। যেহেতু তদন্তটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনই আসলে নিয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। অভিযোগ রয়েছে দেশে এখন ভাড়া পাওয়া যায় অস্ত্র। এছাড়া পুলিশের লুট হওয়া অনেক অস্ত্র রয়েছে সন্ত্রাসীদের হাতে। তবে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত উৎস সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি। 3 জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ এই ধরনের ব্যবসায় আপনারা যে প্রতিপক্ষ থাকে সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে তারা এই অস্ত্রের কথা আমাদের কাছে স্বীকার করেছে।
তারা আমাদের কাছে গ্রেপ্তার আছে। হত্যাকাণ্ডের পরই আসামি শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। দাবি দায়িত্বশীলদের। জিরো টলারেন্স নীতিতে অপরাধীদের মোকাবেলা করার ঘোষণা দিয়েছে ডিএমপি। এর ধারাবাহিকতায় আমাদের কাছে তথ্য আসে। আরিফ হোসেন, এখন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে নাশকতার চেষ্টা সহ বিভিন্ন অপরাধে 24 ঘন্টায় 1649 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর দফতর জানায়, শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী, তৎপর ছিল গোয়েন্দা সংস্থার সদস্যরাও। প্রযুক্তি ও সোর্সের দেয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বিদেশি রিভলভার ও পিস্তল সহ 10টি আগ্নেয়াস্ত্র জব্দ করে পুলিশ। এছাড়া বিভিন্ন স্থানে আগুন দেওয়ার উদ্দেশ্যে আনা 30.5 কেজি গান পাউডারও জব্দ করার কথা জানায় পুলিশ হেডকোয়ার্টার। গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। সাভারে আশুলিয়ার ডিপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে একটি চলন্ত বাসে এবং একই অঞ্চলের বগাবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি কাঁচামাল ভর্তি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, তবে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি। চালক জানান, বাসটি নিয়ে নবীনগর চন্দ্রা সড়ক দিয়ে ইপিজেডের শ্রমিক আনতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ বাসের পেছনের দিকে আগুন দেখতে পেয়ে সড়কের পাশে বাসটি দাঁড় করান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। এছাড়াও সকালে আশুলিয়ার বগাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি কাঁচামাল ভর্তি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কিছু মালামাল সহ গাড়িটির কেবিনের ভেতরের অংশ আংশিক পুড়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আমি রাত 12টা 12:30 দিয়ে গাড়িটা রাখিয়া বাসায় গেছি, আর সিকিউরিটি এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মোবাইলের উন্মোচনের দুঃসাহস দেখানোর কাজ বাস্তবায়নের রূপ নিচ্ছে। আমি এটাকে দুঃসাহসই বলতে চাই। এটা রীতিমতো দুঃসাহসের বিষয় ছিল। আমার সাথে যারা বিদেশি অ্যাম্বাসেডার দেখা করতেন, বিদেশি এক্সপার্টরা আসতেন, তাদের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো কথা আমি শুনতে পেতাম না এবার দিস এক্সপার্ট্রিয়েট ভোটিং। তারপরেও আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি। সব ধরনের বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেছি। এটাকে আমি এই জন্য দুঃসাহস হিসাবে অভিহিত করছি। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা। ইটস এ হাইব্রিড সলিউশন, both online and also manual. ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন, যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু যেটাকে বলে স্লোয়ের স্পিড উইথ দ্য রেস, আমরা সেই স্লোয়ের স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এগিয়ে এসেছি। চ্যালেঞ্জের মধ্যে যেমন ধরেন আইডেন্টিফিকেশনের একটা চ্যালেঞ্জ আছে। আর এখানে যতগুলো দেশে প্রবাসীরা থাকেন ততগুলো দেশের ডাকবিভাগ এখানে সেন্টার। আমি রিসেন্টলি কানাডা গিয়েছিলাম এই উদ্দেশ্যেই, প্রবাসীদের সাথে মত বিনিময়ের জন্য এবং উদ্বোধন করার জন্য, যে আমাদের রেজিস্ট্রেশনটা উদ্বোধন করার জন্য। ওখানে গিয়ে শুনলাম বেশ কিছুদিন আগে অনেকদিন পোস্টাল স্ট্রাইক ছিল কানাডাতে। তো আমি এ ধরনের, আমরা যেখানে 150 বেশি দেশকে ইনক্লুড করবো, 150 বেশি পোস্টাল ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে। এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, আল্লাহ না করুক, তাহলে এটা আমরা যে চ্যালেঞ্জ হুইচ উই ক্যানট অ্যান্টিসিপেট রাইট নাও, এই ধরনের অনেক চ্যালেঞ্জেস আছে। কিন্তু আমরা আমাদের all conceivable gaps, humanly conceivable gaps যেগুলো হতে পারে, we have tried to plug in. আমরা চেষ্টা করেছি সব ধরনের গ্যাপ যাতে প্লাগ
করা হয়। আমাদের এক্সপার্টরা, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সালামের নেতৃত্বে, ডক্টর সালামের নেতৃত্বে যে বিশেষজ্ঞ টিম কাজ করছে, তারা এই ধরনের গ্যাপগুলো মোকাবেলা করার জন্য, এই ধরনের সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছিলেন সিএসি, সরাসরি ছিলাম সেখানে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার দাঁড়িয়েছে 12,76,95,183 জন। আগারগাঁও নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের প্রচারের পর ভোটার বেড়েছে 4% বেশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 3 ধাপের খসড়া প্রকাশের পর এবার চূড়ান্ত হলো ভোটার তালিকা। মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকার বিস্তারিত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। গত 3 নভেম্বর প্রকাশিত খসড়া তালিকা প্রকাশের পর চূড়ান্ত তালিকায় নতুন করে স্থান পান 82,799 জন ভোটার। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়ালো 12,76,95,183 জন। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে। 12,76,95,183। গত 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে পুরুষ ভোটার দাঁড়িয়েছে 6,48,14,907 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। এছাড়া 1,234 জন আছেন তৃতীয় লিঙ্গের ভোটার। ইসি সচিব বলেন, প্রচার প্রচারণায় বেড়েছে নতুন ভোটার হওয়ার হার। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29% আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। ইসি সচিব আরও জানান, আমজনগণ পার্টির বিষয়ে আপত্তি মোকাবেলার পাশাপাশি নামঞ্জুর করা 60টি দলের নিবন্ধনের বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন পোস্টাল ভোট বিডির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মাহবুব হাসান রিপন, এখন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের পরিচালকের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল। সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের নানা অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, কর ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জামায়াতের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। যারা দেশের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে, নিরুদ্দেশ করে দিয়ে, গুম করে দিয়ে, তাদেরকে পাতালে ফেলে দিয়ে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে, মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে, স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। দুর্নীতির অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 1,360 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনে 3 ধাপে দেশে বিদেশে এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এদিন বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 14.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী অভিযোগে দুদকের জালে ফাঁসেন নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি।
তদন্ত পর্যায়ে মঙ্গলবার নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও 182 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ নিয়ে দুদকের আবেদনে 3 ধাপে যুক্তরাজ্য ও রাজধানীতে একাধিক প্লট ফ্ল্যাট ও কোম্পানি শেয়ার মিলিয়ে 1360 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক, তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে 14.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর এম মোশাররফ হোসেনের স্ত্রী মিসেস জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13.38 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়ায় তিনি ও তার স্বামী ডক্টর এম মোশাররফ হোসেন তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন এনবিআর সদস্য একেএম বদিউল আলমের দেশ থেকে নিষেধাজ্ঞা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের 6.5 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। নাজমুস সাকিব, এখন, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যৌথ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির ও জাতীয় ছাত্র শক্তি। শেষ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছাত্র সংগঠনগুলোর। 21টি পদের বিপরীতে 267টি ফর্ম বিক্রি হয়েছে। মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিন নির্বাচন কমিশন কার্যালয়ে ভিড় করেন স্বতন্ত্র বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বাকিটা জানাচ্ছেন ফরহাদ বিন নূর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনে ফর্ম দাখিলের শেষ দিন নির্বাচন কমিশনের সামনে সকাল থেকে ভিড় করেন প্রার্থীর সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ে। নির্বাচনে 21 পদের বিপরীতে 267টি ফর্ম বিক্রি হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। অদম্য জবিয়ান ঐক্য নামের এই প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা। রয়েছেন 4 নারী প্রার্থীও। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার একটি রাজনৈতিক চর্চা এবং নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে, নিঃসন্দেহে সেটি অনেক বেশি প্রশংসার দাবি রাখে। আমরা প্রত্যাশা করি যে সামনের যে কার্যক্রমটা হবে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখবেন। এদিন প্যানেল ঘোষণা করে জাতীয় ছাত্র শক্তিও। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে ভিপি প্রার্থী কিশোর আঞ্জুম সাম্য, জিএস প্রার্থী ফয়সাল মুরাদ এবং এজিএস প্রার্থী মোহাম্মদ শাহিন মিয়া। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে গণতান্ত্রিক চর্চার ধারা গত 16 বছরে অব্যাহত থাকেনি, সেই ধারা শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের রায়ের প্রতি পরিপূর্ণ সমর্থন জানাই এবং জানাবো। আমরা আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেই রায় দিবেন সেটি সবাই মেনে নেবে। তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর এবং একই দিন থেকে প্রচারণার সময় শুরু হয়ে চলবে 19 ডিসেম্বর পর্যন্ত, আর ভোট গ্রহণ 22 ডিসেম্বর। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ভারতের দিল্লিতে বোমা হামলার হুমকির ঘটনায় খালি করে ফেলা হয়েছে কয়েকটি আদালত ও 2টি স্কুল প্রাঙ্গণ। অন্যদিকে গেল সপ্তাহের বিস্ফোরণের ঘটনায় খড়গ নেমে এসেছে কাশ্মীরি শিক্ষার্থীদের উপর। ফরিদাবাদে জিজ্ঞাসাবাদের মুখে 2000 শিক্ষার্থী। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে দিল্লির বিস্ফোরণে কাশ্মীরে বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে কিভাবে যুদ্ধাপরাধের মতো ঘটনাকে স্বাভাবিক করে তুলছে ভারত সরকার। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। 10 নভেম্বর নয়াদিল্লির ব্যস্ত সড়কে গাড়ি বিস্ফোরণের 3 দিন পর কাশ্মীর উপত্যকায় সন্দেহভাজন বোমা হামলাকারীর বাড়ি উড়িয়ে দেয় ভারতের সন্ত্রাস বিরোধী বাহিনী। এখানেই শেষ নয়। গেল সপ্তাহে রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় খড়গ নেমে এসেছে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর। হরিয়ানার ফরিদাবাদ জেলায় জিজ্ঞাসাবাদের মুখে 2000 শিক্ষার্থী। অনুসন্ধান তীব্র হয়েছে জম্মু কাশ্মীরের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে ঘিরে, যেখানে কর্মরত ছিলেন অভিযুক্ত চিকিৎসক উমর মোহাম্মদ। বিশ্ববিদ্যালয়টির দিল্লি অফিস সহ 25টি এলাকায় বড় পরিসরে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে মঙ্গলবার সকালে দিল্লিতে বোমা হামলার হুমকির ঘটনায় খালি করে ফেলা হয় পাটিয়ালা হাউস, সাকেত, রোহিণী ও 30 হাজারের আদালত চত্বর ও 2টি স্কুল প্রাঙ্গণ। গুজব কি না জানা না গেলেও এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু খুঁজে পায়নি পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন জইশ-ই-মোহাম্মদের নাম উল্লেখিত একটি ইমেইল আইডি থেকে দেয়া হয় হুমকির বার্তা। এসব ঘটনায় যেন আরও কোণঠাসা হয়ে পড়ছে 800 কিলোমিটার দূরের বাসিন্দারা। জম্মু কাশ্মীর ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল, যেখানে দেশের সর্বোচ্চ সেনা ও আধা সামরিক বাহিনীর উপস্থিতি রূপ নিয়েছে দীর্ঘ সামরিক অবরোধে। 2019 সালে হিন্দুত্ববাদী বিজেপি সরকার একতরফাভাবে জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাব লঙ্ঘন করার পর থেকে কাশ্মীরি মুসলিমদের ওপর নিপীড়ন কেবলই ঊর্ধ্বমুখী। মানবাধিকার কর্মীদের অভিযোগ, নির্বিচার আটক, যোগাযোগ বিচ্ছিন্নতা আর ভয়ের শ্বাসরুদ্ধকর রাজনীতি অঞ্চলটিতে হয়ে উঠেছে রাষ্ট্রীয় শাসনের হাতিয়ার। টার্কিশ সংবাদ মাধ্যম টিআরটির এক মতামতধর্মী প্রতিবেদনে বলা হয়, ভারতে ভিন্নমত পোষণের ফলে এখন শুধু কারাদণ্ডই নয়, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের মতো কঠোর বিধিমালার আওতায় অপরাধ প্রমাণের আগেই ভেঙে ফেলা হচ্ছে অভিযুক্তদের পারিবারিক বাড়িঘর, বাজেয়াপ্ত করা হচ্ছে পারিবারিক সম্পত্তি। স্থানীয় বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনের অনুসন্ধান বলছে, 2020 থেকে 2024 সালের মধ্যে এই আইনের অধীনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গুঁড়িয়ে দেয়া হয় অন্তত 1200 বেসামরিক বাড়িঘর। নুজহাত কামাল, এখন বিশ্ব। আর কিছুক্ষণের মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম একাদশে জায়গা পেয়েছেন সমিত সোম, তবে ঠাঁই হয়নি জামাল ভুঁইয়ার। এরই মধ্যে ম্যাচ ঘিরে কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। ম্যাচের খোঁজ রাখছেন সহকর্মী শরীফ রওশন, যাচ্ছি তার কাছে। রওশন, স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ বলছিলাম, এবং আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, একাদশ দলের কৌশল সম্পর্কে কোন ধারণা করা হচ্ছে? লাইবা যেটা বলছিলেন, আসলে সমিত সোম এবার প্রথমার্ধেই জায়গা পেয়েছেন। গত ম্যাচগুলোতে আমরা দেখেছি যে দ্বিতীয়ার্ধে আসলে কোচ যেভাবে কৌশল সাজিয়ে থাকেন, যে দ্বিতীয়ার্ধে আসলে তিনি সবসময় সমিত সোমকে পরবর্তীতে নামিয়ে থাকেন। কারণ বলা হচ্ছিল যে নেপাল ম্যাচের আগে প্রায় 26 ঘন্টা জার্নি করে এসে দলের সাথে একটু ম্যাচ করার ব্যাপার ছিল, প্লাস হচ্ছে তার যে মানে ম্যাচ নিয়ে যে তার পড়ালেখা বা যে তিনি যে একটা সেশন পেয়েছিলেন, সেক্ষেত্রে আসলে তাকে দ্বিতীয়ার্ধে কম সময় খেলানোর পরিকল্পনা ছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে হামজা চৌধুরী যে নিজের দ্বিতীয় গোলটি করেছিলেন, তিনি কিন্তু সমিত সোম ওইখানে সহযোগিতা করেছিলেন, যার কারণে আসলে বাংলাদেশের মিডলটাকে আসলে নির্ভর করার জন্য বা আরও বেশি শক্তিশালী করার জন্য হামজার পাশাপাশি সমিত সোমকেও আসলে কাজে লাগাতে চাচ্ছে এবার কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। কারণ ভারত দল নিঃসন্দেহে আসলে 22 বছরের যে জয়ের বন্ধত্ব রয়েছে সেটা কাটাতে চাইবেন হ্যাভিয়ার ক্যাবরেরা। এবং হ্যাভিয়ার ক্যাবরেরার জন্য এটা কিন্তু অ্যাসিড টেস্ট, কারণ বলা হচ্ছে যে পরপর আসলে ড্র আর হারের পর ক্যাবরেরার যে চাকরির যে বিষয়টা সেটা বেশ নড়বড়ে হয়ে গেছে, যে কারণে এই ম্যাচগুলো দেখার পরপরই তারও চাকরির যে বিষয়টা সেটাও বেশ সন্দিহান চলছে। এই জন্য আসলে হ্যাভিয়ার ক্যাবরেরাও কোনো রিস্ক নিতে চায়নি। এরপরে যখন আমরা দেখেছি, আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, 7টার সময় কিন্তু আসলে জাতীয় স্টেডিয়ামের সবগুলো গেট যেগুলো সাধারণ দর্শকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, এখনও কিন্তু মাঠের বাইরে বেশ দর্শক তারা অপেক্ষা করছে, তবে এখন আর সুযোগ নেই। এবার গতবার আমরা দেখেছিলাম যে ওয়াল টপকে কিন্তু তারা মাঠের ভিতর ঢুকে গিয়েছিল, এবার কালো পর্দা দিয়ে পুরোটা নিশ্চিতভাবে যে নিরাপত্তা সেইটা কিন্তু তারা বাফুফের পক্ষ থেকে মেনটেন করা হয়েছে। এবং এইবার বিশৃঙ্খলা যেটা আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি, এই ম্যাচগুলোতে বলা চলে একেবারে আমাদের চোখে পড়েনি। বেশ নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে দর্শকরা ঢুকেছেন এবং মাঠে যারা নিরাপত্তার কর্মীরা আছেন তারাও বেশ ফুরফুরে মেজাজে কাজ করতে পেরেছেন। লাইবা। রওশন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, আর সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী শরীফ রওশন। এবার জানাবো ক্রিকেটের খবর। আগের টেস্টে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বুধবার দ্বিতীয় সিরিজের শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। তবে শঙ্কার বিষয়, মিরপুরে আগের মতো কালো পিচের উইকেট দেখা যাবে কিনা তা নিয়ে। টাইগার হেড কোচ অবশ্য ম্যাচের আগে পিচ নিয়ে স্বস্তির খবর দিয়েছেন। প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বড় জয় নিয়ে ঢাকায় এসেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে নামার আগে তাই স্বভাবতই খানিকটা নির্ভর টাইগাররা। তবে ম্যাচ ছাপিয়ে সবার চিন্তা মিরপুরের উইকেট নিয়ে। হোম অফ ক্রিকেটে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কালো পিচ দেখা গিয়েছিল তা নিয়ে আলোচনা তো কম হয়নি। তবে এই ম্যাচে আগের মতো পিচ থাকছে না, তা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। The wicket, it looks different to West Indies ODI wicket. The wicket looks fairly good. Tomorrow morning when we come sure they're going to do some more rolling today. I think tomorrow morning when we come, we will see how it is, but it looks good and it looks like it could be good for batting at least first 2, maybe 2.5 days. আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অবশ্য বাংলাদেশ দলের জন্য বিশেষ কিছু, কারণ এই ম্যাচে বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার রেকর্ড করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের এমন ইতিহাসে ডাগ আউটে থাকতে পারবেন ভেবে নিজেকেও ধন্য মনে করছেন হেড কোচ। I think there's not many players who scored the amount of doubles he scored in Test cricket, and he's performed over a number of years, as you say, 20 years. So he must be a legend because that longevity puts him in that category and the performances. প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে অবশ্য এই ম্যাচেও জয়ের ব্যাপারে সন্দিহান আয়ারল্যান্ড। তবে সিরিজের শেষ ম্যাচে মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। Yeah, I guess we're trying to take the learnings from that game and apply them here. I still think there was a lot of positives. I think the two guys who made their debuts looked very comfortable at this level, which was great. And yeah, I thought the way Sturda batted up top was brilliant as well. ম্যাচকে ঘিরে দুদলই নিজেদের সেরা প্রস্তুতি সেরেছে। দল ছাপিয়ে ম্যাচটিতে আলাদা নজর থাকবে মুশফিকুর রহিমের দিকেই। ১০০তম ম্যাচে নিজেকে কতটা আলোকিত করতে পারেন মুশি, সেটাই এখন দেখার অপেক্ষা। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করবো এখন সন্ধ্যা। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনাকে ফেরাতে নোট ভার্বালের মাধ্যমে চিঠি দেয়া হবে ভারতকে, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারপোলে পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু। আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, ফের বললেন প্রধান উপদেষ্টা। ভোটের আগে আনসারের জন্য কেনা হচ্ছে ১৭,০০০ শটগান। কোটি ৭৬ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি। প্রবাসীদের ভোটের জন্য বাড়ল নিবন্ধনের মেয়াদ, চালু হল নতুন অ্যাপ। আধিপত্য বা দলীয় কোন্দল থেকে পল্লবীতে যুবদল নেতা হত্যা, বলছে পুলিশ। এখনো গ্রেফতার নেই, গেল ১০ মাসে রাজধানীতে খুন ১৯৮। শুরুর আগে কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। রাত ৮টায় ভারতের মুখোমুখি বাংলাদেশ। জয় দিয়েই এশিয়ান বাছাই পর্ব শেষ করতে চায় হামজারা। খেলা দেখবে। আমাদের দেশ নিয়ে তো আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো যে আমাদের দেশ ভালো করবে, আগাবে। অনেক ভালো লাগতেছে, ইনশাআল্লাহ জিতবো আমরা। বাংলাদেশ জিতবে। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।